বাংলাদেশের ব্যাংক খাতের ইতিহাসে যদি কোনো নামকে ব্যাংক মাফিয়া বলা হয় তাহলে সবার আগে আসে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের নাম। একের পর এক ব্যাংক দখল, হাজার হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি, নিজের নিয়ন্ত্রণাধীন ব্যাংক থেকে বেনামে টাকা সরানো, বিদেশে অর্থ পাচারের অভিযোগ, সব মিলিয়ে তাকে অনেকে তুলনা করেন সিনেমার সেই অন্ধকার চরিত্রগুলোর সঙ্গে যারা বন্দুক ছাড়াই পুরো সিস্টেম দখল করে নেয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ছিল সেই সাম্রাজ্যের সবচেয়ে বড় শিকার, যে ব্যাংক একসময় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শরিয়া ভিত্তিক ব্যাংক হিসাবে পরিচিত ছিল। সেটিকেই 2017 সালের এক নাটকীয় দিনে দখল করা হয় গোয়েন্দা সংস্থার ছায়ায়। আর সেই গল্পটাই যেন রাজনৈতিক থ্রিলার সিনেমার চেয়েও ভয়ঙ্কর। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। হাসিনা পালিত ব্যাংক মাফিয়া এস আলম শুধু ব্যাংক দখলে থেমে থাকেননি, দখল করে নিয়েছিলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় প্রথম সারির গণমাধ্যম 21 টেলিভিশনকে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামকে চক্রান্ত করে কারাগারে পাঠিয়ে দখল করে নেওয়া হয় কোটি মানুষের কণ্ঠস্বরের প্রতিনিধিত্বকারী এই টেলিভিশনটিকে। দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে উঠে এসেছে সেই ধারাবাহিক ঘটনার অনুসন্ধান। 2017 সালের 5 জানুয়ারি ঢাকার 5 তারকা হোটেল রেডিসন ব্লু, ঢাকা ওয়াটার গার্ডেন। ইসলামী ব্যাংকের বোর্ড সভা হওয়ার কথা ছিল মতিঝিলে ব্যাংকের নিজস্ব ভবনে, কিন্তু হঠাৎ নির্দেশ আসে সভা হবে রেডিসনে। কেউ বুঝতে পারেনি এটি আসলে একটি ব্যাংকের ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠান। সভা শুরু হতেই কয়েকজন অপরিচিত ব্যক্তি ঢুকে পড়ে। একজন পরিচালক রেগে উঠে বলেন, এই আপনারা কারা? কিন্তু কেউ উত্তর দেয় না। কিছুক্ষণ পর ঢোকেন ডিজিএফআই এর তৎকালীন মহাপরিচালক আকবর হোসেন। তার পাশেই বসেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। সেই মুহূর্তে বোর্ড রুমটি কোনো এক ব্যাংকের সভাকক্ষ ছিল না, সেটি যেন হয়ে উঠেছিল রাষ্ট্রীয় শক্তির ছায়ায় পরিচালিত এক দখল অভিযানের মঞ্চ। পরিচালকদের ফোন কেড়ে নেওয়া হয়, কেউ বাইরে যোগাযোগ করতে পারেনি। সবাই বুঝতে পারেন আজ কিছু ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে। সেদিন সকালে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মুস্তফা আনোয়ার, ভাইস চেয়ারম্যান আজিজুল হক ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নানকে ডিজিএফআই কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের পদত্যাগপত্রে সই করতে বাধ্য করা হয় বলে অভিযোগ ওঠে। আব্দুল মান্নান পরে বলেন, আগে থেকেই লেখা একটি পদত্যাগপত্রে তাকে জোর করে স্বাক্ষর করানো হয়েছিল। সেই প্যাড পর্যন্ত ইসলামী ব্যাংকের ছিল না। বোর্ড সভায় এসে মুস্তফা আনোয়ার যখন পদত্যাগের ঘোষণা দেন তখন তার চোখ ভেজা ছিল। তিনি যেন বুঝে গিয়েছিলেন আজ শুধু কয়েকজন ব্যাংক কর্মকর্তার বিদায় নয়, আজ একটি ব্যাংকের আত্মসমর্পণ ঘটছে। এরপর আরস্ত খানকে চেয়ারম্যান, সৈয়দ আহসানুল আলমকে ভাইস চেয়ারম্যান আর এস আলমের ঘনিষ্ঠদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানো হয়। পুরো দৃশ্যটি যেন কোনো কর্পোরেট অভ্যুত্থান। কিন্তু এই দখলের প্রস্তুতি শুরু হয়েছিল আরও আগে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে ইসলামী ব্যাংকের উপর চাপ বাড়তে থাকে। সরকার পক্ষ থেকে অভিযোগ তোলা হয় ব্যাংকটি নাকি জঙ্গিবাদে অর্থায়ন করছে। শাহবাগ আন্দোলনের সময় ইসলামী ব্যাংকে জামায়াতের অর্থের উৎস হিসেবে তুলে ধরা হয়। সে সময় বাংলাদেশ ব্যাংকের উপরও চাপ ছিল ব্যাংকটির নিয়ন্ত্রণ বদলানোর, কিন্তু তখনকার গভর্নর আতিউর রহমান নাকি সরাসরি দখলের বদলে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন। অথচ একই সময়ে এস আলম গ্রুপ ব্যাংকটির শেয়ার কিনতে শুরু করে। একের পর এক কোম্পানির নামে শেয়ার কেনা হয়। ধীরে ধীরে বোর্ডের ভেতরে নিজেদের লোক বসাতে থাকে তারা, যেন নিঃশব্দে একটি দুর্গ ঘিরে ফেলা হচ্ছিল। এস আলম তখন ইসলামী ব্যাংকের সবচেয়ে বড় গ্রাহকদের একজন। ব্যাংকটির কাছ থেকে তাদের হাজার হাজার কোটি টাকার ঋণ নেওয়া ছিল। নিয়ম অনুযায়ী আর ঋণ পাওয়ার সুযোগ ছিল না, কিন্তু নতুন করে আরও ঋণ চাওয়া হলে ইসলামী ব্যাংক প্রথমে না করে দেয়। এরপর শুরু হয় চাপ। অভিযোগ আছে বাংলাদেশ ব্যাংক থেকেই বলা হয় ব্যাংক বাঁচাতে চাইলে এস আলমকে টাকা দিতেই হবে। এরপর নিয়ম শিথিল করা হয়। অফসাইড সুপারভিশন বিভাগ সুযোগ তৈরি করে দেয়, আর ইসলামী ব্যাংকে বাধ্য করা হয় প্রায় 2000 কোটি টাকার নতুন ঋণ অনুমোদনে। এভাবেই ব্যাংকের ভল্টের দরজা খুলে দেয়া হয় এক গোষ্ঠীর জন্য। পরে যেসব কর্মকর্তা এসব অনুমোদনে ভূমিকা রাখেন তাদের অনেককেই এস আলমের নিয়ন্ত্রিত ব্যাংকে চাকরি দেয়া হয় এমন অভিযোগও এসেছে। সবচেয়ে নাটকীয় অংশটি ছিল বোর্ড সভার দিন। আগের রাতেই ডিজিএফআই থেকে ফোন আসে, সভা হবে রেডিসনে। হোটেল কর্তৃপক্ষ জানায় কোনো কক্ষ ফাঁকা নেই। তখন বলা হয় কক্ষের ব্যবস্থা আমরা করব। সকালের ঝুঁকি ব্যবস্থাপনা সভাও সেখানে সরিয়ে নেওয়া হয়। দুপুরে খাবারের সময় এক কর্মকর্তা নিচু স্বরে চেয়ারম্যানকে জিজ্ঞেস করেছিলেন, স্যার কি অবস্থা? চেয়ারম্যানের উত্তর ছিল মাত্র দুটি শব্দ, সব শেষ। তারপরই
বোর্ড সভা, ফোন কেড়ে নেয়া অপরিচিত লোকের উপস্থিতি আর সাইফুল আলমের টেবিলে বসা, যেন কোনো সিনেমার দৃশ্য যেখানে নায়ক নয় খলনায়ক পুরো সিস্টেম নিয়ন্ত্রণ করছে। বোর্ড সভা শেষ হয় সন্ধ্যায়। রাতেই নতুন চেয়ারম্যান, নতুন এমডি, নতুন কোম্পানি সচিবের কাগজ তৈরি হয়। তারপর সেই নথি নিয়ে যাওয়া হয় তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের বাসায়। অভিযোগ অনুযায়ী তিনি রাতের পোশাকেই নিচে নেমে নথি নেন। পরের কার্যদিবসেই অনুমোদন মিলে যায়। এভাবেই দেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক এক রাতে হাতবদল হয়ে যায়। পরে আন্তর্জাতিক সাময়িকী দ্য ইকোনমিস্ট পর্যন্ত লিখেছিল, সরকারি তৎপরতায় বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক দখল। বাংলাদেশের ব্যাংক ইতিহাসে এমন প্রকাশ্য ক্ষমতা প্রয়োগের অভিযোগ আগে কখনো এত বড়ভাবে ওঠেনি। এরপর শুরু হয় ইসলামী ব্যাংকের অন্য অধ্যায়। বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার ছেড়ে চলে যেতে থাকেন। আইডিবি, দুবাই ইসলামী ব্যাংক, কুয়েত ফাইন্যান্স হাউস, একসময় যারা এই ব্যাংকের শক্তি ছিল তারা ধীরে ধীরে সরে দাঁড়ায়। আর এস আলমের নিয়ন্ত্রণ বাড়তেই থাকে। পরে ইসলামী ব্যাংক সহ একাধিক ব্যাংক ভয়াবহ তারল্য সংকটে পড়ে। হাজার হাজার কোটি টাকা বেরিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর সাইফুল আলম দেশ ছেড়ে যান। তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। বাংলাদেশ ব্যাংক তার নিয়ন্ত্রিত শেয়ার জব্দ করেন। কিন্তু প্রশ্ন এখনো রয়ে গেছে, একটি রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক কিভাবে গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে এক ব্যবসায়ী গোষ্ঠীর হাতে চলে গেল? আর সেই রাতে রেডিসনের বোর্ডরুমে বসে কি শুধু একটি ব্যাংক দখল হয়েছিল, নাকি পুরো দেশের ব্যাংকিং ব্যবস্থার ভেতরেই ঢুকে পড়েছিল এক ভয়ঙ্কর ব্যাংক মাফিয়া? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।